হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তাহলে আমরা এস ব্লক এলিমেন্ট ক্লাস 11 এর জন্য পড়ছিলাম, যেটা তার সেকেন্ড পার্টটা পড়বো। আমাদের গ্রুপ 1 এলিমেন্ট, যেটাকে অ্যালকালি মেটালস বলে, সেটা কিন্তু আগের দিন কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যেটা পড়বো গ্রুপ 2 এলিমেন্টস গুলো, যেটাকে বলছি আমি অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালি মেটালস হচ্ছে গ্রুপ 1 এর মধ্যে পড়ে। আমি বলেছিলাম যে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে অ্যালকালি মেটালস পড়ছে গ্রুপ 1 এর মধ্যে, আর অ্যালকালাইন আর্থ মেটাল পড়ছে গ্রুপ 2 এর মধ্যে। অ্যালকালাইন আর্থ মেটাল পড়ছে গ্রুপ 2 এর মধ্যে। এবার চলো তাহলে স্ক্রিনটা শেয়ার করি গ্রুপ 2 এলিমেন্টের জন্য। এস ব্লক এলিমেন্ট তোমাদের আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এস ব্লক এলিমেন্টের পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। আর এখানে কিছু তোমাদের মার্ক করা আছে, সেটা তোমাদের মানে গ্রুপ 2 এলিমেন্টে কিছু মার্ক করা আছে, সেটা আমি আবার রিসেন্ড করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, আবার তোমাদেরকে ওটা আমি রিসেন্ড করে দেবো। চলো তাহলে দেখো গ্রুপ 2 তে কি রয়েছে। ফার্স্টেই যেটা আমি আগের দিন তোমাদের বলেইছিলাম যে হ্যাঁ, গ্রুপ 2 এলিমেন্টস এর মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, ব্যারিয়াম অ্যান্ড রেডিয়াম। তাহলে এই এলিমেন্ট গুলো কিন্তু গ্রুপ 2 এর আন্ডারে পড়ে, যাকে বলে অ্যালকালাইন আর্থ মেটাল। আচ্ছা, the follow alkali metals in the periodic table, they follow, কিন্তু এটা অ্যালকালি মেটালস গুলোকে ফলো করে। গ্রুপ 1 এর পরে গ্রুপ 2 তে কিন্তু এই মেটালস গুলোই বসে, এক্সেপ্ট বেরিলিয়াম। বেরিলিয়ামকে শুধু আমাদের কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল বলা যায় না, কিন্তু গ্রুপ 2 এর মধ্যেই আছে, কিন্তু পিরিয়ডিক টেবিলে গ্রুপ 2 এর মধ্যেই বসছে বেরিলিয়াম, অথচ তাকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা যায় না। The first element beryllium differs from the rest of the member and show diagonal relationship to aluminium. আমরা আগের দিন যেটা বলেছিলাম যে কোনো গ্রুপের ফার্স্ট এলিমেন্টটা কিন্তু তার পরের গ্রুপটার সেকেন্ড এলিমেন্টের সাথে প্রপার্টিজ এর দিক থেকে কিন্তু ইকুয়াল হয়, সিমিলার হয়। সেই কারণেই গ্রুপ 3 এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, সেই কারণে। আর গ্রুপ 2 এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বেরিলিয়াম, তাহলে সেই কারণে বেরিলিয়াম কিন্তু ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় অ্যালুমিনিয়ামের সাথে। আর বেরিলিয়াম সেই গ্রুপেরই, মানে গ্রুপ 2 এর আদার্স এলিমেন্ট গুলোর থেকে কিন্তু ডিফারেন্ট হয়। এবার এখানে দেখো, আগের দিন যেরকম গ্রুপ 1 এর ক্ষেত্রে পড়েছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রেও সেরকম ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে কিন্তু আগের দিন যেটা পড়ছিলাম 1 অরবিটাল থাকে এস অরবিটালে, ভ্যালেন্স সেলের এস অরবিটালে, এখানে কিন্তু দিস এলিমেন্টস হ্যাভ 2 ইলেকট্রনস ইন দা এস অরবিটাল অফ দা ভ্যালেন্স সেল। এখান থেকে এইটুকু জানবে। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই দেখো প্রত্যেকটার কিন্তু ভ্যালেন্স সেল মানে একদম সর্ববহিস্থ কক্ষে, ভ্যালেন্স সেল মানে সর্ববহিস্থ কক্ষে দেখো দুটো করে কিন্তু ইলেকট্রন আছে। এস অরবিটাল প্রত্যেকটার ক্ষেত্রে এস অরবিটালে কিন্তু দুটো করে ইলেকট্রন আছে, সেটা কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল বা গ্রুপ 2 এলিমেন্টস গুলোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা এবার আসছি অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশনের পর অ্যাটমিক রেডিয়াস আর আয়নিক রেডিয়াস। অ্যাটমিক আর আয়নিক মানে যে মানে টপিক গুলো আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে পড়েছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা সেম টপিকই পড়বো। ঠিক আছে, জাস্ট এর প্রপার্টিজটা আলাদা হবে। ঠিক আছে, আর অলরেডি আমরা পড়েছি লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সিমিলারিটি বা ডিফারেন্স, এগুলো সবই আমরা অলরেডি পড়া হয়ে গেছে। আচ্ছা, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল স্মলার হয় দেন দোজ অফ দ্য তোমার অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে। সেম পিরিয়ডের অ্যালকালি পিরিয়ড কিন্তু সেম এদের, ঠিক আছে, গ্রুপটা আলাদা। অ্যালকালি মেটালস গুলোর চেয়ে স্মলার হয় অ্যাটমিক আর আয়নিক রেডিয়াসটা, ঠিক আছে, অ্যালকালাইন আর্থ মেটালে। তাহলে এখান থেকে এটা মনে রাখছো। দেখো আমি বলে দিচ্ছি ফার্স্টেই যে বোল্ডে যেগুলো লেখা আছে, যে ব্ল্যাকে বোল্ডে যেটা লেখা আছে আর রেডে লেখা আছে যেগুলো, মানে রেড মার্ক করা আছে যেগুলো, সেগুলোই কিন্তু আমি মার্ক করেছি। কিছু কিছু স্লাইডে কিন্তু মার্ক করা যায়নি,
সেগুলো কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? কয়েকটা স্লাইডে, কিছু স্লাইডে মার্ক করা গেছে, কিছু স্লাইডে যায়নি, যেগুলো যায়নি সেগুলো মুখে বলে দেবো। আচ্ছা, এখানের মধ্যে তাহলে পড়তে হচ্ছে আমাদের মানে যে সেম পিরিয়ড হলেও অ্যালকালি মেটালস গুলোর থেকে অ্যাটমিক আর আয়নিক রেডিয়াসটা অ্যালকালাইন আর্থ মেটালের স্মল হয়। আচ্ছা, এটার কারণটা কি? ইনক্রিজড নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ যেহেতু ইনক্রিজ করে গ্রুপের, within the group atomic or ionic radius increase করে with the increase in atomic number. atomic number increase করার সাথে সাথে কিন্তু atomic আর ionic radiusটা increase করে, ঠিক আছে? এই গ্রুপে, গ্রুপ 2 এর কথা বলছি। তাহলে গ্রুপ 2 তে কি হয়? atomic নাম্বার যত বাড়বে atomic আর ionic radiusও তত ইনক্রিজ করবে। আচ্ছা, এখানের মধ্যে তো বলেছিলাম তোমাদের যে আগেরটাতে যেরকম বলেছিলাম যে এখানে জাস্ট তোমার ওই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল এটার ভ্যালুটা মনে রাখলেই হচ্ছে। স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল তার ভ্যালুও মনে রাখতে হবে না, জাস্ট কোনটা সব থেকে মোস্ট নেগেটিভিটি কোনটা আর লেস নেগেটিভ কোনটা সেটা জাস্ট মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? আগেরটার মতন এখানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল থেকে, ঠিক আছে? এটা আমি মার্ক করতে পারিনি, তোমরা একটু মার্ক করে নিও। স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল যেটা আগেরটাই বলেছিলাম, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল এখন লাস্টের একদম আগেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। এই ভ্যালুটা জাস্ট, ভ্যালুটাও দরকার নেই, জাস্ট তোমরা কোনটা সব থেকে ইলেকট্রোনেগেটিভ, কোনটা সব থেকে লেস ইলেকট্রোনেগেটিভ, মোস্ট আর লেস, এই দুটো জানলেই হচ্ছে। এবার যেটা বলতে হবে তোমাকে, আয়োনাইজেশন এনথালপিস। এবার গ্রুপ 2 এলিমেন্টস গুলোর তাহলে অ্যাটমিক আয়নিক রেডিয়াস পড়লাম, ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছি, এবার দেখছি যে আয়োনাইজেশন এনথালপিটা কি রকম হয়। দেখো এই মানে টপিকস গুলোই কিন্তু আমাদের গ্রুপ 1 এর ক্ষেত্রেও ছিল, ঠিক আছে? সেগুলোই আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে কি সেটা জানছি। তাহলে এটার হয় কি? লো আয়োনাইজেশন এনথালপি। অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর আয়োনাইজেশন এনথালপি কিন্তু লো হয়। তার কারণটা কি? ফেয়ারলি লার্জ সাইজ অফ দ্য অ্যাটম। অ্যাটম গুলোর সাইজ যেহেতু লার্জ হয় সেই কারণে আয়োনাইজেশন এনথালপি লো হয়। এবার অ্যাটমিক সাইজ যত ইনক্রিজ করে ডাউন দা গ্রুপের ওপর থেকে নিচের দিকে কি হয়? অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, সেই কারণে আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে। অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে বলে পরমাণুর আকার, পারমাণবিক আকার, ঠিক আছে? গ্রুপের ওপর থেকে নিচে পারমাণবিক আকার ইনক্রিজ করে বলে ইনক্রিজ করার সাথে সাথে আয়োনাইজেশন এনথালপি কমে যায়। এক্ষেত্রে দেখো একটা মনে রাখার বিষয়বস্তু হচ্ছে, ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল আর হায়ার দ্যান দোজ অফ দ্য করেসপন্ডিং গ্রুপ 1 মেটাল। গ্রুপ 1 এর থেকে কিন্তু অ্যালকালাইন আর্থ, গ্রুপ 2 এর আর কি অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কিন্তু হায়ার হয়। দিস ইজ ডিউ টু দ্য স্মল সাইজ। অ্যালকালি মেটাল গুলোর থেকে তো এরকম স্মল সাইজের হয়, তাই না? আমরা আগেটাই পড়লাম না, অ্যালকালি মেটালস গুলোর থেকে এরা স্মলার হয়, ঠিক আছে? দিস ইজ ডিউ টু দ্য স্মলার সাইজ দ্যান দ্য অ্যালকালি মেটালস। আর সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি দেখো একদম মার্ক করা আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি কিন্তু অ্যালকালাইন আর্থ মেটালের স্মলার হয় অ্যালকালি মেটাল গুলোর থেকে। তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিটা হায়ার হয় মোর দ্যান দা গ্রুপ 1 এলিমেন্টস বা অ্যালকালি মেটালস গুলোর থেকে, আর সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি কিন্তু স্মলার হয় অ্যালকালি মেটালস গুলোর থেকে, সবই তাদের স্মল সাইজের জন্য। আচ্ছা, তোমার আয়োনাইজেশন এনথালপিটাকে তাহলে এইটাকে ডিপ জানলে যে লো আয়োনাইজেশন এনথালপি হয় তাদের অ্যাটমের সাইজ গুলো বড় হওয়ার কারণে, আর অ্যাটমিক সাইজ যত ইনক্রিজ করে তত আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে। ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিটা অ্যালকালি মেটালস গুলো থেকে হায়ার হয় অ্যালকালাইনের, আর সেকেন্ড আয়োনাইজেশন এনথালপিটা অ্যালকালি মেটালস গুলো থেকে স্মলার হয়। আর হায়ার হয় তার কারণ হচ্ছে ডিউ টু দেয়ার স্মল সাইজ। অ্যালকালি মেটালস গুলোর থেকে, অ্যালকালি মেটালস গুলোর থেকে তার স্মল সাইজ হওয়ার কারণে। নেক্সট আছে যেটা, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি দেখো, তাহলে হাইড্রেশন এনথালপি কি হবে? আয়নের সাইজ যত ইনক্রিজ করবে, এটা কিন্তু আমাদের গ্রুপ 1 এর ক্ষেত্রেও ছিল, আয়নের সাইজ যত ইনক্রিজ করবে হাইড্রেশন এনথালপি অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল তত ডিক্রিজ করবে। মেটাল আয়নের, এক্ষেত্রে আয়নের হয় কারণ হাইড্রেশন হচ্ছে, সেই কারণে প্রত্যেকটার ক্ষেত্রে গ্রুপ 1 এর ক্ষেত্রেও দেখবে লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম প্লাস আমরা লিখেছিলাম না? আচ্ছা, সেক্ষেত্রে তাহলে দেখো বেরিলিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস,
আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখেছিলাম লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, তাই তো, ব্রন প্লাস, এরকম দেখেছিলাম। আর এখানে যেহেতু তোমার এস অরবিটালে, ভ্যালেন্স শেলের এস অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাই এখানে আয়নগুলো হয়েছে বেরিলিয়াম 2+। তাহলে হাইড্রেশন এনথালপি কিন্তু অ্যালমেন এখানে পড়তে হচ্ছে তোমাকে, যে হাইড্রেশন এনথালপি কিন্তু আয়নিক সাইজটা ইনক্রিজ করার সাথে সাথে ডিক্রিজ করে। সেই জন্য বেরিলিয়াম আয়নের সব থেকে কম, কারণ আয়নিক সাইজ তো বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত, সো সরি, হ্যাঁ, বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত কিন্তু ইনক্রিজ করতে থাকে না আয়নিক সাইজ। যত গ্রুপের উপর থেকে নিচে যাবে তোমার অ্যাটমিক সাইজ, আয়নিক সাইজ তো ইনক্রিজ করে। সেই কারণে হাইড্রেশন এনথালপি বেরিলিয়াম 2+ আয়নের সব থেকে কম হয়, লিথিয়ামের সব থেকে কম হয়। আচ্ছা, হাইড্রেশন এনথালপি অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটালস, এটা কিন্তু এবার যদি আমি এটা আয়নগুলোর মধ্যে দেখলাম, ঠিক আছে, আয়নগুলোর মধ্যে দেখলাম, এবার যদি অ্যালকালি মেটালের সাথে তুলনা করি, অ্যালকালি মেটালের থেকে কিন্তু আবার হাইড্রেশন এনথালপি অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল আয়ন লার্জার হয় দেন দোজ অফ দ্য অ্যালকালি মেটাল আয়নের থেকে। অ্যালকালি মেটাল আয়নের থেকে অ্যালকালাইন আর্থ মেটাল আয়নের হাইড্রেশন এনথালপি কিন্তু লার্জার হয়। সো কম্পাউন্ডস অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল মোর এক্সটেন্সিভলি হাইড্রেটেড হবে, যেহেতু লার্জার হয় আয়নটা, তাই এক্সটেন্সিভলি হাইড্রেটেড হবে অ্যালকালি মেটাল গুলোর থেকে। ঠিক আছে, MgCl2, CaCl2 এগুলো কিরম ভাবে লেখা হয় বলতো? MgCl2 6H2 এইভাবে লেখা হয়। কারণটা হচ্ছে এরা এক্সটেন্সিভলি হাইড্রেটেড, অধিক মাত্রায় হাইড্রেট গঠন করে, সেই কারণে MgCl2 6H2, CaCl2 6H2। সেরকম কিন্তু NaCl, Na কি, Na পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো গ্রুপ 1 এর এলিমেন্ট। এগুলো কিন্তু এগুলোর থেকে যেহেতু অ্যালকালাইন আর্থ মেটালের কম্পাউন্ড গুলো মোর এক্সটেন্সিভলি হাইড্রেটেড হয়, তাই জন্য এরকম এদের ফর্মুলাটা MgCl2 6H2। কিন্তু NaCl, KCl এগুলো কিন্তু ডু নট ফর্ম সাচ হাইড্রেট, এরা কিন্তু এরকম হাইড্রেট ফর্মেশন করতে পারে না। নেক্সট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। এবার ফিজিক্যাল প্রপার্টিস, তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল গুলো দেখো একদম বোল্ড করে লেখা আছে। বোল্ড বলতে দেখো সিলভারি হোয়াইট, লাস্ট্রাস, রিলেটিভলি সফট বাট হার্ডার দেন দা অ্যালকালি মেটাল। এখান থেকে জাস্ট এইটুকুই জানছো। আচ্ছা, প্রথম তাহলে কি বলছে না, অ্যালকালাইন আর্থ মেটাল গুলো সিলভারি হোয়াইট হয়, মানে রূপালি সাদা রঙের হয়। লাস্ট্রাস মানে খুব ব্রাইট হয়, উজ্জ্বল হয়। লাস্ট্রাস মানে খুব উজ্জ্বলতা অনেক বেশি, গ্লসিনেস বলতে পারো, গ্লেজি, গ্লসিনেস, ব্রাইটনেস, যা খুশি বলতে পারো, সেটাই হচ্ছে লাস্ট্রাস। মিনিংটা হচ্ছে এটা, লাস্ট্রাস মানে হচ্ছে ব্রাইটনেস খুব বেশি, বা বলতে পারো গ্লসিনেস, ঠিক আছে, উজ্জ্বলতা খুব বেশি। এগুলো খুব সফট হয়, বাট হার্ডার দেন দ্য অ্যালকালি মেটাল। এগুলো সফট কিন্তু হার্ডার হচ্ছে দেন অ্যালকালি মেটালের থেকে হার্ডার হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু গ্রেইস কালারের অ্যাপিয়ার হয়। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দেখো, গ্রেইসটা দেখো রেড মার্ক করা আছে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম গ্রেইস কালারের হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে এবার এদের কি বলেছিলাম আমরা, দেখো মার্ক করেছি, যেটা মানে বোল্ড করে আছে আর রেড মার্ক, এগুলোই কিন্তু আমার মার্ক করার মধ্যে পড়ছে, পড়াচ্ছি কিন্তু সবটাই। দেখো এবার দেখো, মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট অফ দিস মেটাল আর হায়ার দেন দা কোরেসপন্ডিং অ্যালকালি মেটাল ডিউ টু স্মলার সাইজ। যেহেতু সাইজ স্মল, তাই জন্য অ্যালকালি মেটালের থেকে এদের মেল্টিং বয়লিং পয়েন্টটা হায়ার হয়। এগুলো সব থেকে ভালো, ইনঅর্গ্যানিক বলো অর্গ্যানিক বলো, এগুলো সব থেকে ভালো প্রসেস হচ্ছে, মানে মনে রাখার জন্য খাতায় নোটস বানাও, খাতায় পরিষ্কার কথা নোটস বানাও। হিমাংশু খুব সুন্দর একটা নোটস বানিয়ে পাঠিয়েছে, খুব সুন্দর একটা, হিমাংশু এস ব্লক এলিমেন্টের খুব সুন্দর নোটস বানিয়ে পাঠিয়েছে। এরকম যদি সবাই বানাতে পারো না, তাহলে মনে রাখতে কিন্তু খুব ভালো করে পারবে, ঠিক আছে। বারবার যখন তুমি খাতায় একটা পয়েন্ট করে করে লিখছো, হ্যাঁ, এই যে পয়েন্ট গুলো দেখে পয়েন্ট করে করে যখন খাতায় নোট ডাউন করছো না, তখনই দেখবে আস্তে আস্তে তোমার মাথার মধ্যে চলে যাচ্ছে জিনিসটা।
সেটাই যখন এক্সামের আগে দেখবে বা আমি যখন মক টেস্ট নিচ্ছি সেটার আগে দেখবে, তখনই কিন্তু তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অবশ্যই এনসিইআরটি লাইন বাই লাইন পড়ছো, কিন্তু তোমার সাথে যদি একটা নোটসও থাকে সেটা আরো ইজি হয় পড়াটা তখন। তাহলে লো আয়নাইজেশন এনথালপি, দে আর স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ, যেহেতু লো আয়নাইজেশন এনথালপি যেহেতু লো, তাই স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ হয় নেচারের দিক থেকে। এই ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা ইনক্রিজ করে গ্রুপের ওপর থেকে নিচে, মানে বেরিলিয়াম থেকে ব্যারিয়াম পর্যন্ত, বেরিলিয়াম থেকে ব্যারিয়াম পর্যন্ত, ঠিক আছে, বেরিলিয়াম থেকে ব্যারিয়াম পর্যন্ত ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার এদের ইনক্রিজ করে, গ্রুপের উপর থেকে নিচের দিকে ইনক্রিজ করে, ঠিক আছে, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা। আর ইলেকট্রোপজিটিভ কেন হয় এরা? এদের লো আয়নাইজেশন এনথালপির জন্য। আর তাহলে আমরা বললাম বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দেখো গ্রেইশ কালারের হয়, বললাম না, মানে জেনারেলি সিলভারি হোয়াইট, এবার কিছু কিছু ডিফারেন্ট আছে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম যেমন গ্রেইশ হয়। আচ্ছা, স্ট্রন্টিয়াম অ্যান্ড স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম এটা ইম্পার্ট করে ব্রিক রেড, ক্রিমসন, অ্যাপেল। ক্যালসিয়াম আগের পাতায় দেখো ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম, এই তিনটে কালার, এই তিনটে এলিমেন্ট কি কি কালার দেয় দেখো, ক্যালসিয়াম দেয় ব্রিক রেড কালার, স্ট্রনসিয়াম দেয় ক্রিমসন কালার, আর বেরিয়াম দেয় অ্যাপেল গ্রিন কালার, অ্যাপেল গ্রিন কালার দেয় রেসপেক্টলি টু দা ফ্লেম। ফ্লেমে যদি তুমি ধরো এই এলিমেন্টস গুলোকে, ফ্লেমে যদি ধরো তাহলে এই কালার গুলো দেবে। তাহলে আমরা কিন্তু আইডেন্টিফিকেশনে খুব হেল্প করে। ধরো তোমার কাছে একটা এলিমেন্ট আছে কিন্তু তুমি জানো না সেটা কি এলিমেন্ট, ধরো ক্যালসিয়ামই তোমার কাছে ছিল, তুমি যদি দেখো ফ্লেমের সামনে ধরে যে ব্রিক রেড কালার হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি বুঝবে সেটা ক্যালসিয়াম ছিল। গ্রেইশ কালার হলে সেটা বেরিলিয়াম অথবা ম্যাগনেসিয়াম হতে পারে। ক্রিমসন কালার হচ্ছে স্ট্রনসিয়ামের, ব্যারিয়ামের হচ্ছে অ্যাপেল গ্রিন কালার। এবার এই যে কালার গুলো এরা কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে না, ইন ফ্লেম, ফ্লেমে কি হয়, ইলেকট্রনস আর এক্সাইটেড টু হায়ার এনার্জি লেভেল, ইলেকট্রনস গুলো কিন্তু এক্সাইটেড হয়ে হায়ার এনার্জি লেভেলে চলে যায়। when they drop back to the ground state, মানে গ্রাউন্ড স্টেট থেকেই তো ইলেকট্রন গুলো এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তাই তো। ইন ফ্লেমে যখন ধরছি এলিমেন্ট গুলোকে, তার ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, মানে এক্সাইটেড স্টেটে। এবার যখন দে ড্রপ ব্যাক টু দা গ্রাউন্ড স্টেট, যখন গ্রাউন্ড স্টেটে ড্রপ ব্যাক করে যাচ্ছে, এনার্জি এমিটেড হয় ইন দা ফর্ম অফ ভিজিবল লাইট, ভিজিবল লাইটের ফরমেশনে এনার্জি এমিটেড হয়, ভিজিবল লাইটের ফরমেশনে এনার্জি তখন এমিট হতে থাকে, মানে বিকিরিত হতে থাকে। Electrons in beryllium and magnesium are too strongly bound to get excited by flame. তাহলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কিন্তু স্ট্রংলি বাউন্ড হয়ে যায়, এক্সাইটেড, মানে স্ট্রংলি বাউন্ড হয়ে এক্সাইটেড হয় ফ্লেমে ধরলে আর কি। এই এলিমেন্টস গুলো তাহলে ডু নট ইম্পার্ট এনি কালার টু দা ফ্লেম। ফ্লেম টেস্ট কিন্তু শুধুমাত্র দেখো ফ্লেমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ফ্লেমের ক্ষেত্রে বললাম যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এন্ড বেরিয়াম এই তিনটে, মানে ব্রিক রেড দিচ্ছে ক্যালসিয়াম, ক্রিমসন কালার দিচ্ছে স্ট্রনসিয়াম, বেরিয়াম দিচ্ছে অ্যাপেল গ্রিন কালার। এই তিনটে এলিমেন্টই কিন্তু ফ্লেম টেস্টের জন্য হেল্পফুল ইন দেয়ার ডিটেকশন ইন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এন্ড এস্টিমেশন বাই ফ্লেম ফটোমেট্রি। তাহলে এই তিনটে এলিমেন্ট দেখো একদম বোল্ড করে আমি মার্ক করে দিয়েছি, কিন্তু বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা এক্সাইটেড হয় যে স্ট্রংলি বাউন্ড হয়ে হয় ফ্লেমেতে, তাই এরা কোনো কালার ইম্পার্ট করতে পারে না। গ্রেইশ কালার নরমালি জেনারেলি এটা গ্রেইশ কালার বলতে ওই সিলভারি হোয়াইটটাকেই বলছি, ঠিক আছে। ফ্লেমে ধরলে আলাদা করে কোনো এরকম যে অ্যাপেল গ্রিন, ব্রিক রেড, ক্রিমসন এদের মতন কোনো কালার এরা দেয় না, ঠিক আছে। আচ্ছা, অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর হাই ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটিস রয়েছে, হাই ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটিস রয়েছে, দেখো মার্ক করে দিয়েছি। যেখানে মার্ক থাকবে না আমি কিন্তু সেটা বলে দেব। তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম ফিজিক্যাল কিছু প্রপার্টিজ গুলো, এবার যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। এবার আগের বার যেমন পড়েছিলাম গ্রুপ 1 এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার এন্ড ওয়াটার, এখানেও দেখো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম আর কাইনেটিক্যালি ইনার্ট হয় টু অক্সিজেন অ্যান্ড ওয়াটার। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কিন্তু সাথে যদি আমি এয়ার আর অথবা তোমার অক্সিজেন, এয়ারে তো অক্সিজেনই,
সাথে ওয়াটারের রিয়াকশন ঘটায় because of their formation of oxide film on their surface. তাহলে বেরিলিয়ামের সাথে আর বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেন আর জলের বিক্রিয়া ঘটায় তাহলে ওই মেটালস গুলোর ওপরে অ্যালকালাইন আর্থ মেটাল এই মেটালস গুলোর ওপরে কিন্তু অক্সাইড ফিল্ম মানে অক্সাইডের একটা আস্তরণ পড়ে, অক্সাইডের একটা আস্তরণ পড়ে। নেক্সট দেখো পাউডার্ড বেরিলিয়াম বার্ন হয়ে যায় ব্রিলিয়ান্টলি অন ইগনিশন ইন এয়ার। जो বলছে মানে বেরিলিয়াম যদি পাউডার ফর্মে থাকে, পাউডার্ড বেরিলিয়াম মানে বেরিলিয়ামটা যখন গুঁড়ো গুঁড়ো অবস্থায় পাউডারি ফর্মে থাকে সেটা কিন্তু এয়ারে মানে বার্ন হয় ব্রিলিয়ান্টলি, দারুণ ভাবে পুড়ে যায়, জ্বলে যায়। জ্বলে কি দেয়? BeO and Be3N2, বেরিলিয়াম নাইট্রাইড, বেরিলিয়াম অক্সাইড দেয়। ঠিক আছে, আর অক্সিজেনের সাথে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম রিয়াক্ট করে বা জলের সাথে অক্সাইডে মানে ওই মেটালস গুলোর উপর অক্সাইডের একটা আস্তরণ পড়ে, অক্সাইড ফিল্ম অন দেয়ার সারফেস। আচ্ছা, পাউডারি বেরিলিয়াম তাহলে বার্ন হয়ে যায় ব্রিলিয়ান্টলি। ম্যাগনেসিয়াম কিন্তু ইজ মোর ইলেকট্রোপজিটিভ অ্যান্ড বার্ন উইথ ডিজলিং ব্রিলিয়ান্স ইন এয়ার টু গিভ MgO and Mg3N2। তাহলে বেরিলিয়ামের গুঁড়ো হলে সেটা কি দেয়? ম্যাগনেসিয়াম যেহেতু ইলেকট্রোপজিটিভ, মোর ইলেকট্রোপজিটিভ, তাই এয়ারে এরা উজ্জ্বল ঝলকানি সহ, ডেজলিং মানে হচ্ছে উজ্জ্বল একটা ঝলকানি, ঠিক আছে, ডেজলিং ব্রিলিয়ান্স ইন এয়ার, উজ্জ্বল ঝলকানি সহ এরা জ্বলে ওঠে, বার্ন হয়ে যায়। দেয় কি? ম্যাগনেসিয়াম অক্সাইড MgO and Mg3N2। আর ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এন্ড বেরিয়াম কি দেবে? readily attacked by এয়ার। এরা কিন্তু সহজেই মানে এয়ার দ্বারা কিন্তু এরা অ্যাটাকড হয়ে যায়, হয়ে অক্সাইড আর নাইট্রাইট ফর্ম করে। ঠিক আছে, হয়ে অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম নাইট্রাইট, স্ট্রনশিয়াম অক্সাইড, স্ট্রনশিয়াম নাইট্রাইট, বেরিয়াম অক্সাইড, বেরিয়াম নাইট্রাইট। ঠিক আছে, আচ্ছা, এরা কিন্তু ওয়াটারের সাথেও খুব মানে বিক্রিয়া করে, ওয়াটারের সাথেও বিক্রিয়া করে। কি করে? ইনক্রিজিং ভিগার ইভেন ইন কোল্ড টু ফর্ম হাইড্রক্সাইড। এমনকি এরা ঠান্ডা জলের সাথেও রিয়াক্ট করে একদম ভিগার মানে সশব্দে দ্রুত বিক্রিয়া করে হাইড্রক্সাইড গঠন করে ফেলে। জলের সাথে তো করেই, এরা এমনকি ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করে ফেলে, ঠান্ডা জলের সাথে দ্রুত বিক্রিয়া করে সশব্দে দ্রুত বিক্রিয়া করে হাইড্রক্সাইড গঠন করে। ঠিক আছে, ওকে। তাহলে ম্যাগনেসিয়াম আর পাউডার বেরিলিয়ামটা বেশি করে মনে রাখো, আর ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিলিয়াম ওরা সবাই কিন্তু অ্যাটাকড হয়ে যায়, তাড়াতাড়ি সহজে ইজিলি অ্যাটাকড হয়ে যায়, ফর্ম করে অক্সাইড নাইট্রাইট। এবার হচ্ছে তাহলে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস দ্য এয়ার অ্যান্ড ওয়াটার হলো। এবার হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে আমি মার্ক করতে পারিনি, কিন্তু তোমাকে জাস্ট এটা জানতে হবে যে অ্যালকালাইন আর্থ মেটাল গুলো হ্যালোজেনের সাথে কম্বাইন হয়ে গিয়ে কি করে একটা হাই টেম্পারেচারে, এলিভেটেড টেম্পারেচার মানে উচ্চ তাপমাত্রায়, হাই বলতে পারো তুমি, হাই বলতে পারো, হাই টেম্পারেচারে কিন্তু হ্যালাইট ফরমেশন করে। দেখো M+X2 MX2, X এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা হতে পারে। থার্মাল ডিপোজিশন অফ NH4 এর হোল টু BeF4 best route for the preparation of BeF2, and BeCl2 is conveniently made from the oxide। বেরিলিয়ামের অক্সাইড থেকে কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করা হয়, বেরিলিয়ামের অক্সাইড থেকে। দেখো তুমি রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারছো। তাহলে BeF2 এইটা কিন্তু মার্ক করবে। তাহলে মোট কথা হ্যালাইট ফর্ম করে, তোমার এই মেটালস গুলো হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে হ্যালাইট ফর্ম করে হাই টেম্পারেচারের কিন্তু। আচ্ছা, আর থার্মাল ডিপোজিশন যদি করি, থার্মাল ডিকম্পোজিশন করব কার? এটা মনে রাখবে, এটা মার্ক করবে যে NH4 এর হোল টু BeF4। এটা আমি মার্ক করতে পারিনি, সেই কারণে কিন্তু এটা করা হয়নি, এটা করা যাচ্ছিল না, এতে অনস্ক্রিন করা যাচ্ছিল না। তাহলে BeF4 প্রস্তুত করার একটা ভালো উপায়, সেরা উপায় বলতে পারো, বেস্ট রুট ফর দ্য প্রিপারেশন অফ BeF2 বেরিলিয়াম ফ্লুরাইড। তাহলে সেটা কি করতে হবে? NH4 এর হোল টু BeF4 এটার থার্মাল ডিকম্পোজিশন মানে তাপ বিয়োজিত করতে হবে। ঠিক আছে,
আর বেরিলিয়াম ক্লোরাইড প্রস্তুত করব বেরিলিয়াম অক্সাইড থেকে। দেখো রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো, বেরিলিয়াম অক্সাইড সাথে কার্বন সাথে ক্লোরিন সাথে হাই টেম্পারেচার 600 থেকে 800 কেলভিন টেম্পারেচার দিলে কার্বন মনোঅক্সাইড একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, BeCl2 পাওয়া যাচ্ছে। নেক্সট আছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন। এগুলো খুব ছোট ছোট আছে, এগুলো তোমাদের পুরোটা করে পড়তে নিশ্চয়ই অসুবিধা হবে না, জাস্ট কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সাথে রিঅ্যাকশন। আচ্ছা, অল দ্য এলিমেন্টস এক্সেপ্ট বেরিলিয়াম কম্বাইন করে হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে combine except beryllium combine with hydrogen upon heating to form their hydride image. BeH2 can be prepared by the reaction of BeCl2 আর LiAlH4 অবশ্যই এটা মার্ক করবে। তাহলে BeH2 বেরিলিয়াম হাইড্রাইড, বেরিলিয়াম হাইড্রাইড মানে আদার্স যেগুলো আছে মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, এগুলো কিন্তু হাইড্রাইড ফর্ম করে তোমার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, এটা মাথায় এলো। আর কিন্তু বেরিলিয়াম করতে পারে না। বেরিলিয়াম হাইড্রাইড গঠন হবে কি করে? বেরিলিয়াম হাইড্রাইড গঠন করতে হলে তোমাকে বেরিলিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কম্বিনেশন করতে হবে, করে এদের রিঅ্যাকশন করলে বেরিলিয়াম হাইড্রাইড পাবে, এটা অবশ্যই মার্ক করে রাখবে, ঠিক আছে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের সাথে LiAlH4 BeCl2 প্লাস LiAlH4 মানে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিঅ্যাক্ট করে প্রিপেয়ার করা হয় BeH2 বেরিলিয়াম হাইড্রাইড, লিথিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাথে উৎপন্ন হয়। নেক্সট আছে reactivity towards acid. Alkaline earth metal readily react with acids liberating dihydrogen. এটা খুবই ইজি, খুবই ছোট, এখানে তো এইগুলোতে বেশিরভাগ মানে মার্ক করা যায়নি, তাই মানে মার্ক করার ছিলও না কিছু, এগুলো ইজিলি পড়াই যায় আর কি। তোমরা বলছি বারবার, কারণ গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস আছে, তাদের রিঅ্যাকশন ডিফারেন্ট আছে। এবার তোমরা এটা যদি খাতায় না লিখে প্র্যাকটিস করো মনে থাকবে না। এরপর যেটা তোমাকে করতে হবে, আবার পি ব্লক এলিমেন্ট আছে, এরপরেই কিন্তু পি ব্লক এলিমেন্টস পড়াবো, তখন দেখবে এস ব্লকের সাথে গোলাচ্ছ, তাই জন্য বলছি বারবার যে খাতায় লিখে নোটস লিখে আমায় পাঠাও, খাতায় নোটস বানিয়ে আমাকে পাঠাও, ঠিক আছে। আমি অর্গানিকেও যেরকম বলছিলাম ক্লাস 12 দের অর্গানিক পড়িয়েছি, সেরকমই বলছি যে 11 দেরও বলছি, আর যারা রিপিটার্স আছো সবাই কিন্তু এস ব্লক এলিমেন্ট বা পি ব্লক এলিমেন্ট যেগুলো ইনঅর্গানিক পড়াবো বা পরে যেগুলো অর্গানিক পার্ট আসবে লিখে আমাকে নোটস বানিয়ে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যাসিড, তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল গুলো রিঅ্যাক্ট করছে দেখো অ্যাসিডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সাথে রিঅ্যাক্ট করে ডাই হাইড্রোজেন দিচ্ছে, H2 মানে ডাই হাইড্রোজেন দেয়। এবার এদের রিডিউসিং নেচার পড়বো। এক্ষেত্রে দেখো অ্যালকালি মেটাল গুলোর মতোই অ্যালকালাইন আর্থ মেটালও কিন্তু একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, অ্যালকালাইন আর্থ মেটালও কিন্তু একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এরপর যেটা বলতে হবে লার্জ নেগেটিভ ভ্যালু, দিস ইজ ইন্ডিকেটেড বাই রিডাকশন পোটেনশিয়াল, মানে বিজারণ বিভবের মান লার্জ নেগেটিভ ভ্যালু হয়, বিজারণ বিভবের মান অধিক ঋণাত্মক হয় বলেই কিন্তু এরকমটা হয়, স্ট্রং রিডিউসিং এজেন্ট। আচ্ছা, তারপরে আবার বোল্ডে যেটা লেখা আছে চলো দেখো যে বেরিলিয়াম হ্যাজ লেস নেগেটিভ ভ্যালু, বেরিলিয়ামের কিন্তু লেস নেগেটিভ ভ্যালু কম্পেয়ার টু আদার অ্যালকালাইন আর্থ মেটাল গুলো, আদার্স যেগুলো মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, এইগুলোর কিন্তু এগুলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, লার্জ নেগেটিভ ভ্যালু আছে এদের, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা লার্জলি নেগেটিভ, কিন্তু বেরিলিয়ামের কিন্তু লেস নেগেটিভ ভ্যালু, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল লেস নেগেটিভ ভ্যালু। আচ্ছা, এদের রিডিউসিং নেচার কেন হচ্ছে? লার্জ হাইড্রেশন এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্মল সাইজ অফ বেরিলিয়াম আয়ন, বেরিলিয়ামের আয়নের সাইজটা স্মল বলে এদের হাইড্রেশন এনথালপিটা অনেক বেশি হয় না, বেরিলিয়াম আয়ন পড়লাম তো, and relatively large value of the atomization enthalpy of the metal, মেটালের অ্যাটমাইজেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি লার্জ, ঠিক আছে। এরপর যেটা আছে দেখো সলিউশন ইন লিকুইড অ্যামোনিয়া, অ্যালকালি মেটালস গুলোর মতোই অ্যালকালাইন আর্থ মেটাল গুলো কিন্তু লিকুইড অ্যামোনিয়াতে ডিসলভ হয়ে যায়,
ঠিক আছে, ডিজলভ হয়ে গিয়ে কি কালার দেয় এটা মার্ক করে রাখো, যে ডিপ ব্লু ব্ল্যাক কালার সলিউশন ফর্ম করে, অ্যামোনিয়েটেড আয়ন ফর্ম করে। ডিপ ব্লু ব্ল্যাক সলিউশন, ডিপ ব্লু ব্ল্যাক সলিউশন দেয়। গাঢ় কালচে নীল, ব্লু ব্ল্যাক বলতে কালচে নীল, গাঢ় কালচে নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে। অ্যামোনিয়েটেড আয়ন কিন্তু ফর্ম করে অ্যামোনিয়েটেড আয়ন, এই যে MnH3 এর হোল X2 প্লাস, এটা হচ্ছে অ্যামোনিয়েটেড আয়ন। From this solution ammoniates can be recovered, অ্যামোনিয়েট গুলোকে কিন্তু আবার রিকভার করা যায় এই সলিউশনটা থেকে। কালারটা মনে রাখবে ভালো করে, লিকুইড অ্যামোনিয়া। এবার আসছে ইউজ কিন্তু সেম, দেখো ম্যানুফ্যাকচার অফ অ্যালয়, বিভিন্ন যে সংকর ধাতু তৈরি করতে ইউজ হয়। এছাড়া দেখো কপার বেরিলিয়াম অ্যালয়, কপারের সাথে বেরিলিয়াম কম্বাইন করে মানে মিশিয়ে সংকর ধাতু কিছু কোনো এলিমেন্টের সাথে কোনো এলিমেন্ট মেশালে সেটা হয়ে যাচ্ছে মিক্সড মানে সংকর অ্যালয়। কপার আর বেরিলিয়াম অ্যালয় প্রিপারেশন অফ হাই স্ট্রেংথ স্প্রিং, উচ্চ শক্তি বিশিষ্ট স্প্রিং তৈরি করার কাজে কিন্তু কপার বেরিলিয়াম অ্যালয় ইউজ করা হয়। মেটালিক বেরিলিয়াম ইউজ করা হয় এক্স-রে টিউবের উইন্ডোজ মেকিং এর জন্য, এক্স-রে টিউবের উইন্ডো মেকিং এর জন্য বেরিলিয়াম, মেটালিক বেরিলিয়াম ইউজ করা হয়। ম্যাগনেসিয়াম দেখো বোল্ডে যেগুলো আছে আমি সেগুলোই কিন্তু রিড করছি। আচ্ছা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়াম মিশিয়ে যে সংকর ধাতুটা পাই সেটা কিন্তু লাইট ইন মাস, মাসের দিক থেকে লাইট হয়, যেটা এয়ারক্রাফট কনস্ট্রাকশনে ইউজ হয়। এয়ারক্রাফট মানে যেহেতু এটা লাইট ওয়েটের হয় সেই কারণে এটা বিমান তৈরির কাজে ব্যবহার করা হয়, এয়ারক্রাফট কনস্ট্রাকশনে ইউজ হয়। ঠিক আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। আচ্ছা, এছাড়া ফ্ল্যাশ পাউডার, বাল্ব এগুলো তৈরিতে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, সাসপেনশন অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইন ওয়াটার, ওয়াটারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন যেটাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা ভালো করে পড়বে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কিন্তু ইউজ হয় অ্যান্টাসিড রূপে, মেডিসিনে দেখো মেডিসিনে অ্যান্টাসিড রূপে কিন্তু ইউজ হয়। তাহলে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন যেটাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, সেটা ইউজ হয় মেডিসিনে অ্যান্টাসিড হিসেবে। ম্যাগনেসিয়াম কার্বনেট টুথপেস্টের ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ হয়, ম্যাগনেসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম বেরিয়াম মেটালস owing to their reactivity with oxygen and nitrogen and elevated temperature have often been used to remove air from vacuum tubes, vacuum tubes থেকে এয়ার রিমুভের কাজে কিন্তু অক্সিজেনের আর নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে বলে ক্যালসিয়াম আর বেরিয়াম হাই টেম্পারেচারে অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে বলে ভ্যাকুয়াম টিউবের এয়ার রিমুভিং এর কাজে কিন্তু ইউজ করা হয়। রেডিয়াম, রেডিওথেরাপিতে আমাদের ট্রিটমেন্ট অফ ক্যান্সারে কিন্তু রেডিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে রেডিয়াম যে সল্টস গুলো, রেডিয়াম সল্টস ম্যাগনেসিয়াম কার্বনেট টুথপেস্টের ইনগ্রেডিয়েন্ট মনে রাখছো। এবার মনে রাখবে যেটা রেডিয়াম সল্ট যেটা ইউজ হয় রেডিওথেরাপিতে, মানে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে ইউজ হয়। এবার দেখবো জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ দ্য কম্পাউন্ড অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল গুলো। এটা সব থেকে ফার্স্টেই যেটা জানবে যে ডাই পজিটিভ হয়, M2+, তাই তো আমরা Be2+, Mg2+ এরকম পড়ছিলাম না, তাহলে ডাই পজিটিভ হয়, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখো যে ডাই পজিটিভ হয়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে দেখো প্রিডমিনেন্টলি আয়নিক হয় বাট লেস আয়নিক দ্যান দ্য অ্যালকালি মেটাল, এরা প্রিডমিনেন্টলি আয়নিক হয় কিন্তু অ্যালকালি মেটালস গুলোর থেকে লেস আয়নিক হয়, তাদের কারণ তাদের ইনক্রিজড নিউক্লিয়ার চার্জ, স্মলার সাইজ, সেই কারণে। এখান থেকে আর কিছু দরকার নেই। এবার আসছি দেখো অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড, তাহলে এরা কিন্তু অক্সিজেনে পুড়ে গিয়ে কি হয়, অক্সিজেনের মধ্যে এদেরকে যদি বার্ন করে তাহলে মনোক্সাইড MO পাওয়া যায়, এক্সেপ্ট ফর বিইও পাওয়া যায় না, মানে বাকি মনোক্সাইড গুলোর মধ্যে এক্সেপ্ট ফর বিইও হ্যাভ রক সল্ট স্ট্রাকচার, বিইও ছাড়া বাকিদের সবারই রক সল্টের মতন স্ট্রাকচার হয়। ঠিক আছে, বাকি যারা আছে MgO,
ঠিক আছে, BaO, ঠিক আছে, CaO, এদের সবারই স্ট্রাকচার রক সল্টের মতন হয় এক্সেপ্ট BeO, বেরিলিয়াম অক্সাইডে শুধু হয় না, বাকি সবার কি হয় রক সল্ট স্ট্রাকচার। মনোক্সাইড দেয় এরা অক্সিজেনে রিঅ্যাক্ট করে। কোভ্যালেন্ট হয়, এই বেরিলিয়াম অক্সাইড আবার নেচারে কোভ্যালেন্ট হয়। এনথালপি অফ ফরমেশন হাই হয়। অক্সাইড গুলোর, এই যে অক্সাইড গুলো MO মনোক্সাইড ফরমেশন করে, মাথায় রাখবে মনোক্সাইড ফর্ম করে। এনথালপি অফ ফরমেশন এই অক্সাইড গুলো কোয়াইট হাই হয়। ভেরি স্টেবল টু হিট, এরা কিন্তু ভেরি স্টেবল হয় হিটে। আচ্ছা, বেরিলিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক হয়, আদার্স গুলো কিন্তু আয়নিক হয়। ঠিক আছে, আচ্ছা, আদার অক্সাইড মানে BeO মানে বেরিলিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক হয়, আদার্স গুলো আয়নিক হয়। BeO কিন্তু বেসিক, BeO ছাড়া বাকি অক্সাইডস গুলো কিন্তু বেসিক হয় নেচারের দিক থেকে, রিঅ্যাক্ট করে ওয়াটারের সাথে, স্প্রিংলি সলিউবল হাইড্রোক্সাইড ফরমেশন করে, MO + H2O MOH এর হোল 2। ঠিক আছে, কিন্তু BeO করে না, বেরিলিয়াম অক্সাইড করে না, আদার্স অক্সাইড গুলো করে। সলিউবিলিটি, থার্মাল স্টেবিলিটি, বেসিক ক্যারেক্টার, এই হাইড্রোক্সাইড যে ফরমেশন হলো, সলিউবল, স্প্রিংলি সলিউবল হাইড্রোক্সাইড, স্বল্প দ্রাব্য, স্প্যারিংলি সলিউবল হাইড্রোক্সাইড, স্প্রিংলি বলে যাচ্ছিলাম, স্প্যারিংলি সলিউবল হাইড্রোক্সাইড, যেটা ফর্ম হলো আর কি, তোমার অক্সাইড গুলো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলো, অক্সাইড গুলো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ফরমেশন করে হাইড্রোক্সাইড ফরমেশন করলো। সেই হাইড্রোক্সাইড গুলো কিন্তু, হাইড্রোক্সাইড গুলোর সলিউবিলিটি, থার্মাল স্টেবিলিটি, বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করে যদি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে ফ্রম MgOH এর হোল 2 থেকে BaOH এর হোল। বেরিয়াম অক্সাইড Mg ও ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে বেরিয়াম অক্সাইডে যদি অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করে, হাইড্রোক্সাইড গুলোর সলিউবিলিটি, থার্মাল স্টেবিলিটি, বেসিক ক্যারেক্টার তত ইনক্রিজ করে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে বেরিয়াম হাইড্রোক্সাইডের অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করছে, ঠিক আছে, তার মানে কি Mg থেকে বেরিয়ামের দিকে, এটাই হচ্ছে মোট কথা। ম্যাগনেসিয়াম থেকে বেরিয়ামের দিকে যত অ্যাটমিক নাম্বারটা ইনক্রিজ করবে, তাদের হাইড্রোক্সাইড গুলোর সলিউবিলিটি, থার্মাল স্টেবিলিটি, বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ওকে, এবার দেখো তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রোক্সাইড গুলোর কথাই বলছি। লেস বেসিক হয়, লেস স্টেবল হয় অ্যালকালি মেটাল হাইড্রোক্সাইড গুলো। এবার অ্যালকালি মেটাল যে হাইড্রোক্সাইড গুলো আছে, তার থেকে অ্যালকালাইন মেটাল যে অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রোক্সাইড গুলো লেস বেসিক হয়, লেস স্টেবল হয়। আর বেরিলিয়াম হাইড্রোক্সাইড তো বারবারই বলছি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যাম্ফোটেরিক হয় নেচারের দিক থেকে, রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে, অ্যালকালির সাথে, দুটোর সাথেই, অ্যাসিড আর অ্যালকালি দুটোর সাথেই কিন্তু রিঅ্যাক্ট করে। দেখো বেরিলেট আয়ন ফরমেশন হয়েছে, BeOH এর হোল 2 সাথে 2OH মাইনাস, BeOH এর হোল 4 2 মাইনাস উৎপন্ন হয়েছে, বেরিলেট আয়ন। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখো, এত কিছু রিঅ্যাকশন আছে, হ্যাঁ এত কিছু রিঅ্যাকশন আছে, প্লাস এত ইনফরমেশন আছে না, এগুলো কিন্তু না লিখলে মনে থাকবে না। ঠিক আছে, তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে সবাই আমাকে নোটস বানাও, নোটস বানিয়ে আমাকে পাঠাও। তার জন্য টাইম নাও, 1 উইক টাইম নাও তার জন্য, কিন্তু ভালো করে নোটসটা বানিয়ে, আজকে এস ব্লক কমপ্লিট হয়ে যাবে, ভালো করে নোটসটা বানিয়ে আমাকে কিন্তু পাঠাও। নেক্সট দেখো, বেরিলিয়াম হ্যালাইড এসেনশিয়ালি কোভ্যালেন্ট হয়, সলিউবল হয় ইন অর্গানিক সলভেন্ট। এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটা কেন ইম্পর্টেন্ট বলছি, এক বেরিলিয়াম হ্যালাইড ছাড়া আদার্স যে হ্যালাইড গুলো আয়নিক হয়, আর বেরিলিয়াম হ্যালাইডস কিন্তু এসেনশিয়ালি কোভ্যালেন্ট হয়, সলিউবল হয় ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্ট, এই স্ট্রাকচারটা তাহলে কি, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু একটা চেইন স্ট্রাকচারে থাকে। হ্যাঁ, আমরা বলছিলাম না এমনি তো তোমার বেরিলিয়াম যে অক্সাইড, বেরিলিয়াম অক্সাইডের কথা কিন্তু তোমাদের এই জাস্ট বললাম, বেরিলিয়াম অক্সাইড কিন্তু রক সল্ট স্ট্রাকচারের হয় না। MgOH এর হোল 2 এগুলো কিন্তু রক সল্ট, সরি MgO CaO এই অক্সাইড গুলো কিন্তু রক সল্ট স্ট্রাকচারের হয়, কিন্তু বেরিলিয়াম অক্সাইড হয় না। এই যে বেরিলিয়াম অক্সাইড আছে, হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, খাতায় লিখবে।
আচ্ছা, বেরিলিয়াম ক্লোরাইড বলছে চেইন স্ট্রাকচার, হ্যালাইড ফরমেশন, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, তাই বেরিলিয়াম হ্যালাইড, এরা চেইন স্ট্রাকচারের সাথে ইন দা সলিড স্টেট। ঠিক আছে, স্ট্রাকচারটা ভালো করে কিন্তু দেখে নাও। বেরিলিয়াম ক্লোরাইড BeCl2 BeCl2 BeCl2, দেখো একদম চেইন ফরমেশন করেছে, একটা চেইন স্ট্রাকচারে রয়েছে। এসেনশিয়ালি কোভ্যালেন্ট হয়, এরা সলিউবল হয় ইনঅর্গানিক সলভেন্ট, আর এটা চেইন স্ট্রাকচারে আছে। এটা মার্ক করা যায়নি বলে করতে পারিনি, তোমরা অবশ্যই মার্ক করে নেবে। ঠিক আছে, আচ্ছা। ভেপার ফেজে দেখো, ভেপার মানে বাষ্পীভূত অবস্থায় BeCl2 টেন্ডস টু ফর্ম এ ক্লোরোব্রিজ ডাইমার, ক্লোরোব্রিজ ডাইমার গঠন করে, ক্লোরোব্রিজ ডাইমার, যেটা ডিসোসিয়েট হয়ে যায় ইনটু লিনিয়ার মোনোমার এট হাই টেম্পারেচার of the order of 12,000 Kelvin, 12,000 Kelvin, 1200 কেলভিন টেম্পারেচার, হাই টেম্পারেচারে ওই যে BeCl2 বাষ্পীভূত অবস্থায় যে ক্লোরোব্রিজ ডাইমার তৈরি করছে সেটা ডিসোসিয়েট হয়ে যায় লিনিয়ার মোনোমারে। ঠিক আছে, হাই টেম্পারেচার হলে। টেন্ডেন্সি টু ফর্ম হ্যালাইড হাইড্রেটস গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যায়, এটাও আমি কিন্তু মার্ক করতে পারিনি, ফার্স্ট যে লাইনটা পুরোটা মার্ক করবে। আচ্ছা, নেক্সট বলছে দেখো, টেন্ডেন্সি টু ফর্ম হ্যালাইড হাইড্রেট গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ডাউন দা গ্রুপ। দেখো হাইড্রেট গুলো MgCl2 8H2, আবার CaCl2 দেখো 6 মলিকিউল হলো, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে 6 হলো, বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ামের ক্ষেত্রে হলো 2H2। আস্তে আস্তে কিন্তু হ্যালাইড হাইড্রেটস কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। এবার ডিহাইড্রেশন অফ দা হাইড্রেটেড ক্লোরাইড, হাইড্রেটেড যে ক্লোরাইড গুলোর ডিহাইড্রেশন বা ব্রোমাইড গুলোর বা আয়োডাইড গুলোর অ্যাচিভড অন হিটিং। ঠিক আছে, আচ্ছা এখানে আচ্ছা বলছে দেখো, কিন্তু বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হাইড্রেটেড হ্যালাইড গুলোকে যদি হিট দেয় সেটা তারা হাইড্রোলাইসিস হয়, তাদের কিন্তু তখন হিট করলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের হ্যালাইডস গুলোকে, হাইড্রেটেড হ্যালাইডস গুলোকে, শুধু হ্যালাইড না হাইড্রেটেড হ্যালাইডস গুলোকে যদি হিট দাও তারা কিন্তু হাইড্রোলাইসিস হয়ে যায়, হাইড্রোলাইজড হয়ে যায়। আচ্ছা, the fluorides are relatively less soluble than the chlorides owing to their high lattice energy, high lattice energy কারণে ফ্লুরাইডের তোমার সলিউবিলিটিটা ক্লোরাইডের থেকে কম হয়। এবার সল্টস অফ অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডের সল্ট দেখো, কার্বনেটস তার মধ্যে আছে, তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল অলসো ফর্ম সল্টস অফ অক্সো অ্যাসিড ফর্ম করে, অক্সো অ্যাসিডের লবণ তৈরি করে। কার্বনেটস অফ দা অ্যালকালাইন আর্থ মেটাল আর ইনসলিউবল ইন ওয়াটার, ওয়াটারে এরা ইনসলিউবল হয়। অ্যালকালাইন আর্থ মেটালের কার্বনেট ফর্ম, সোডিয়াম তোমার অ্যালকালাইন আর ম্যাগনেসিয়াম কার্বনেট বলো, যেটা টুথপেস্টের ইনগ্রেডিয়েন্টে ব্যবহার করা হয় গো, ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট আনস্টেবল হয়, বেরিলিয়াম কার্বনেট আবার আনস্টেবল হয়, পড়বে দাঁড়াও। দেখো, carbonates of alkaline earth metal are insoluble in water and can be precipitated by addition of a sodium or ammonium carbonate solution to a solution of a soluble salt of this metal। কি বলছি, আবার বলছি, একদম বাংলাতে বলছি, ক্ষারীয় মৃত্তিকা মৌলের কার্বনেট গুলো জলে দ্রবীভূত হয় না, তাই এদের কোনো যে দ্রাব্য লবণের দ্রবণে সোডিয়াম বা অ্যামোনিয়াম কার্বনেট দ্রবণ যোগ করলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেটটা অধক্ষিপ্ত হয়, প্রেসিপিটেট পরে কার্বনেটেড গুলো। সলিউবিলিটি অফ কার্বনেটস ইন ওয়াটার ডিক্রিজ করে যত অ্যাটমিক নাম্বার বাড়বে, মেটাল আয়নের যত অ্যাটমিক নাম্বার বাড়বে, মেটাল আয়নের অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করে ওয়াটারে কার্বনেটস গুলোর সলিউবিলিটি ডিক্রিজ করে। এটা মার্ক করা আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, অল দ্য কার্বনেটস ডিকম্পোজ হয়ে যায় অন হিটিং, কি দেয়, কার্বন ডাই অক্সাইড দেয় আর অক্সাইড দেয়। বেরিলিয়াম কার্বনেট আনস্টেবল হয়, ক্যান বি কেপ্ট অনলি ইন দ্য অ্যাটমসফিয়ার অফ CO2, CO2 অ্যাটমসফিয়ারে এদের কিন্তু সংরক্ষণ করা হয় বেরিলিয়াম কার্বনেট, কারণ এরা আনস্টেবল হয়। থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ করবে ইনক্রিজিং ক্যাটায়নিক সাইজ, ক্যাটায়নিক সাইজ ইনক্রিজ করে যখন, তখন কিন্তু থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ করে। ঠিক আছে, দেখো যেগুলো যেগুলো বললাম মার্ক করা, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ছো। এবার আসছি সালফেটে।
সালফেটস অফ দ্য অ্যালকালাইন আর্থ মেটাল আর হোয়াইট সলিড হয়, স্টেবল টু হিট হয়, হোয়াইট কালারের হয়, হিটে স্টেবল হয়। যেমন বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো কিন্তু রেডিলি সলিউবল ইন ওয়াটার, ইজিলি এরা সলিউবল হয়ে যায়। সলিউবিলিটি ডিক্রিজ করে কোথা থেকে জানো? ক্যালসিয়াম থেকে বেরিয়ামের দিকে। সলিউবিলিটি ডিক্রিজ করে ক্যালসিয়াম থেকে বেরিয়ামের দিকে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আর কিছু দরকার নেই, এটুকুই মার্ক করেছি, এটুকুই পড়লেই হবে। নেক্সট সালফেট হলো। এবার আসছি নাইট্রেট। নাইট্রেট কি বলছে? ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রেটস আর মেড বাই ডিসলিউশন অফ দ্য কার্বনেটস ইন ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডে যদি কার্বনেটসটাকে ডিসলিউট করা যায়, ডিসলিউশন করা যায়, লঘু নাইট্রিক অ্যাসিডে কার্বনেট লবণকে দ্রবীভূত করেই কিন্তু নাইট্রেট লবণ তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট ক্রিস্টালাইজেস উইথ 6 মলিকিউল অফ ওয়াটার, 6 মলিকিউল অফ ওয়াটার, 6 অণু জল সহ ম্যাগনেসিয়াম নাইট্রেট ক্রিস্টালাইজ হয়ে যায়, কিন্তু বেরিয়াম নাইট্রেট ক্রিস্টালাইজ অ্যাজ দ্য অ্যানহাইড্রাস সল্ট। 6 অণু 6 মলিকিউলস অফ ওয়াটার নিয়ে ম্যাগনেসিয়াম নাইট্রেট কিন্তু ক্রিস্টালাইজড হয়, কিন্তু বেরিয়াম নাইট্রেট ক্রিস্টালাইজ হয় অ্যাজ দ্য অ্যানহাইড্রাস সল্ট হিসেবে। এটা again shows a decreasing tendency to form hydrate with increasing size and decreasing hydration enthalpy. Size increase করছে, hydrates, তাহলে হাইড্রেটস আস্তে আস্তে সেই ফর্মে মানে হাইড্রেটস ফর্মেশনের টেন্ডেন্সি ডিক্রিজ করতে থাকছে, কারণ সাইজ ইনক্রিজ করছে, হাইড্রেশন এনথালপি ডিক্রিজ করছে সেই কারণে। এবার আছে, আমরা আগেটাই পড়েছিলাম লিথিয়ামের ক্ষেত্রে, ফার্স্ট এলিমেন্ট গ্রুপে যে ফার্স্ট এলিমেন্ট বেরিলিয়াম, তার কিছু ব্যতিক্রমী অস্বাভাবিক বিহেভিয়ার, অ্যানামেলাস বিহেভিয়ার অফ দ্য বেরিলিয়াম পড়ব। কি কি দেখো? বেরিলিয়াম হ্যাজ এক্সেপশনালি স্মল অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজ, দাস ডাজ নট কম্পেয়ার ওয়েল। অলরেডি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু অনেক তোমার ব্যতিক্রম পড়ে নিয়েছি, তাই তো? আমরা, তুমি যদি এটা না পড়ে পয়েন্টস ওয়াইজ লেখো, তাহলে কিন্তু তুমি এটা পড়ার আগেই তোমার খাতায় নোটে দেখতে পেয়ে যাবে, নোটসে কিন্তু তুমি দেখতে পেয়ে যাচ্ছ যে সেই বেরিলিয়ামের বিহেভিয়ার গুলো কি কি। তোমরা কিন্তু আমাকে, এখানে 3টে পয়েন্ট আছে, হ্যাঁ এখানে 3টে পয়েন্ট আছে বেরিলিয়ামের অ্যানামেলাস বিহেভিয়ারের। তোমরা বেরিলিয়ামের কি কি আর ব্যতিক্রম দেখেছো বিহেভিয়ার, মানে অ্যানামেলাস বিহেভিয়ার কি কি দেখেছো, সেটা কিন্তু আমাকে একটু মানে ওই নোটস বানাবে, যে নোটসের মধ্যেই লিখে পাঠাবে। ঠিক আছে, এগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু আরো পড়েছিলাম। আচ্ছা, স্মল অ্যাটমিক আয়নিক সাইজ কম্পেয়ার করা ওয়েল, does not compare well with other members because of high ionization enthalpy. Small size, it forms compounds which are largely covalent, get easily hydrolyzed হয়ে যায়। Does not exhibit coordination number more than 4, 4 এর বেশি এদের কোঅর্ডিনেশন নাম্বার এরা দেখায় না। As in its valence shell there are only 4 orbitals আছে। Remaining member of the group can have coordination of 6 by making use of d orbital আছে, যেহেতু 6টা দেখাতে পারে কোঅর্ডিনেশন নাম্বার, কিন্তু বেরিলিয়াম পারে না। Oxide hydroxide of beryllium, unlike the hydroxides of other elements in the group, amphoteric হয় নেচারে। বেরিলিয়ামের অক্সাইড আর হাইড্রোক্সাইড দুটোই কিন্তু উভধর্মী হয়, অ্যাম্ফোটেরিক। এবার পড়বো যেটা বেরিলিয়ামের আগেরটাই, দেখো আমরা কিন্তু গ্রুপ ডায়াগোনাল রিলেশনশিপ কেন হচ্ছে না, বারবার আগের দিনও যেটা বলছিলাম, গ্রুপ 1 এর এলিমেন্টের সাথে, গ্রুপ 1 এর ফার্স্ট এলিমেন্টের সাথে পরের গ্রুপের সেকেন্ড এলিমেন্টের ডায়াগোনাল রিলেশনশিপ হয়, সেরকম লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের পড়েছিলাম। এই গ্রুপ 2 এর ক্ষেত্রে কি পড়বো? গ্রুপ 2 এর ফার্স্ট এলিমেন্টের সাথে গ্রুপ 3 এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে অ্যালুমিনিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ। First point, like aluminium, beryllium is not readily attacked by acid because of the presence of an oxide film on the surface of the metal. যেহেতু এরা অক্সিজেনের কাছাকাছি মানে সংস্পর্শে অক্সাইডের একটা আস্তরণ তৈরি করে, ঠিক আছে, ধাতুটার উপর অক্সাইডের আস্তরণ তৈরি করে, সেই কারণে অ্যালুমিনিয়াম আর বেরিলিয়াম সেই কারণে কিন্তু তোমার
অ্যাসিড দ্বারা এটা অ্যাটাক হয় না, অ্যাসিড দ্বারা সেই কারণেই অ্যাটাক হয় না। সিমিলার কতটা দেখো, বেরিলিয়াম হাইড্রোক্সাইড dissolves in excess of alkali to give a berylate ion, একটু আগেই পড়লাম বেরিলেট আয়ন, বললাম মার্ক করতে, just as aluminium hydroxide gives aluminate ion। তাই দুজনেই দেখো একটা আয়ন ফরমেশন কিন্তু করছে। ক্লোরাইড, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম হ্যাভ এ ক্লোরিন ব্রিজ ক্লোরাইড স্ট্রাকচার ইন ভেপার ফেজে, ভেপার ফেজে তাহলে একটা ক্লোরো ব্রিজ তৈরি করে এরা। ক্লোরাইডস ইন সলিউবল ইন অর্গানিক সলভেন্টে এরা সলিউবল থাকে, স্ট্রং লিউস অ্যাসিড এরা ফ্রিডেল ক্যাটালাইসিসে ইউজ হয়। বেরিলিয়াম অ্যালুমিনিয়াম আয়ন হ্যাভ স্ট্রং টেন্ডেন্সি টু ফর্ম কমপ্লেক্স, কমপ্লেক্স তৈরি করার একটা তীব্র প্রবণতা আছে বেরিলিয়াম অ্যালুমিনিয়ামে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ, BeF4 2 প্লাস BeF4 2 মাইনাস AlF6 3 মাইনাস। এবার কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, যেরকম আগের দিন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি পড়ছিলাম, সোডিয়াম কার্বনেট, এখানেও সেরকম ক্যালসিয়াম দিয়ে পড়বো, এখানেও সেরকম ক্যালসিয়াম দিয়ে পড়বো। ক্যালসিয়াম অক্সাইড অর কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড CaO or quick lime, calcium oxide or quick lime যেটা CO, it is prepared on a commercial scale by heating limestone CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট in a rotary kiln at 1070 to 1270 Kelvin temperature, তার মানে 1070 থেকে 1070 থেকে 1270 কেলভিন তাপমাত্রায় রোটারি কিল মানে চুনা ভাটিতে আমরা যদি চুনা পাথর বা মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেট কে যদি উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেট কেই বলে চুনা পাথর বা মার্বেল, যেটাকে লাইমস্টোন চুনা পাথর বা মার্বেল কে যদি আমরা হিট করি, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন কুইক লাইম, পোড়া চুনের শিল্পোৎপাদন করা যায়। পোড়া চুনের শিল্পোৎপাদন বা ক্যালসিয়াম অক্সাইড সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড রিমুভ করা হয় as soon as it is produced to enable the reaction to proceed the completion, বিক্রিয়াটার সম্পূর্ণতা লাভের জন্য উৎপন্ন যে CO2 কে বিক্রিয়া কক্ষ থেকে রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এটা না জানলেও চলবে, রিমুভ করে দেওয়া হয় কমপ্লিট হওয়ার জন্য, এমনি মনে রাখতে পারবে তোমরা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যেটাকে চুনা পাথর, লাইমস্টোন, মার্বেল, CaCO3 একে যদি হিট করি আমরা 1070 থেকে 1270 কেলভিন টেম্পারেচারে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো, কুইক লাইম যেটাকে বলে। ক্যালসিয়াম অক্সাইড হোয়াইট অ্যামরফাস সলিড, মেল্টিং পয়েন্ট কত মনে রাখার দরকার নেই। আচ্ছা, অ্যাটমসফিয়ারের এক্সপোজারে কি হয়, ময়েশ্চার অ্যাবজর্ব করে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে। ময়েশ্চার মানে জলীয় বাষ্প আর কার্বন ডাই অক্সাইড গ্যাস এরা শোষণ করে, অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, এরা যদি বায়ুতে খোলা অবস্থায় রাখো। দেখো ক্যালসিয়াম অক্সাইড H2O তে মানে আমরা যেটা বলছিলাম তোমার ওয়াটারে বা ময়েশ্চারে যদি রাখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেয়, আর ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে আবার তাহলে CaCO3 দিতে পারে। তাহলে দেখো এটা রিভার্সেবল রিঅ্যাকশন, রিভার্সেবল প্রসেস, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পেতে পারি, আবার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডকে থেকে আমরা কিন্তু খোলা আকাশে রাখলে, বায়ুতে খোলা অবস্থায় রাখলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পেতে পারি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, আর আমরা যদি ওটা হচ্ছে হিট করলে, হিট দিলে, আর এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর H2O, ঠিক আছে। আর ক্যালসিয়াম অক্সাইড আর H2O এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে ক্যালসিয়াম কার্বনেট দিচ্ছে। এবার দেখো এখানেও কিন্তু আমি এটা মার্ক করতে পারিনি, তোমরা অবশ্যই মার্ক করো যে স্ল্যাকিং অফ লাইম, স্ল্যাকিং অফ লাইম এটা খুব ভালো একটা MCQ তোমাদের আসতে পারে। অ্যাডিশন অফ লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার ব্রেকস করে দেয় লাম্প অফ দ্য লাইম, দিস প্রসেস ইজ কল্ড স্ল্যাকিং অফ লাইম। মানে কি বলছে, শুষ্ক মানে ড্রাই আর কি, হ্যাঁ। এটা কিন্তু পোড়া চুনের টুকরোয় পরিমিত পরিমাণে জল যদি মেশাই, টুকরোটা তখন ফুলে ওঠে, অবশেষে ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই পদ্ধতিকে চুনের কলিকরণ বলে। চুনের কলিকরণ বুঝতেই পারছো বাংলাটা যা বেঢপ একটা বাংলা,
তার থেকে ইংলিশটাই অনেকটা বেটার। স্ল্যাকিং অফ লাইম বলে তাকে। তাহলে যখন কি বলছে, লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করছি আমি লাম্প অফ লাইমে, কিছু পোড়া চুনের টুকরোতে। লাম্প মানে টুকরো, লাম্প অফ লাইম মানে পোড়া চুন। লাইমস্টোন পড়ছো না, চুনা পাথর, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইডের। তাহলে দেখো আমি যদি ওয়াটার অ্যাড করি না, তাহলে কিন্তু সেটাকে বলছে ফুলে ওঠে টুকরোটা, ভেঙে গুড়িয়ে যায়। তারপর স্ল্যাকিং অফ লাইম বলছে, কুইক লাইম স্ল্যাকড উইথ সোডা গিভ সলিড সোডা লাইম। সোডা লাইম দেয়। কুইক লাইম কি করে না, কুইক লাইম, দাঁড়াও, কুইক লাইম, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড কি করছে, কুইক লাইম তো ক্যালসিয়াম অক্সাইডকে বলে। কুইক লাইম কি করে, স্ল্যাকড উইথ সোডা, সোডার মানে চুন বলতে পারো, ঠিক আছে, কলিকরণ ঘটিয়ে আমরা কিন্তু সলিড সোডা লাইম মানে কঠিন সোডা লাইম প্রস্তুত করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কম্বাইন হয় অ্যাসিডিকের সাথে, অ্যাসিডিক অক্সাইড হাই টেম্পারেচারে, ঠিক আছে, হাই টেম্পারেচারে। পরেরটা না জানে হবে CaO প্লাস SiO2 সাথে CaSiO3 উৎপন্ন হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এদের ইউজ কি হবে, ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়, চিপেস্ট ফর্ম অফ অ্যালকালি, চিপেস্ট ফর্ম। সোডিয়াম কার্বনেট ফ্রম কস্টিক সোডা, কস্টিক সোডা থেকে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয়। তারপরে পিউরিফিকেশন অফ সুগার, ম্যানুফ্যাকচার অফ ডাই স্টাফ, এগুলো তৈরি করতেও, রঙিন কাপড়, ডাই স্টাফ মানে রঙিন কাপড় তৈরি করতে চিনির বিশুদ্ধিকরণে ইউজ করা হয়। নেক্সট করব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হলো যেটা হচ্ছে কুইক লাইম, স্ল্যাকড লাইম হচ্ছে পোড়া চুন, ছিল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন পড়লাম আমরা। এবার পড়বো স্ল্যাকড লাইম। কুইক লাইম হচ্ছে পোড়া চুন, স্ল্যাকড লাইম হচ্ছে কলি চুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলি চুন, CaOH এর হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলে স্ল্যাকড লাইম। মানে তোমার এই নেম গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আর রিয়াকশন তো অবশ্যই, সাথে কিন্তু এই কি হচ্ছে বা যেটা বলছিলাম স্ল্যাকড অফ লাইম কি কাকে বলে, স্ল্যাকিং অফ লাইম, ঠিক আছে, এইগুলো পড়বে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রিপেয়ার করা হয় ওয়াটার টু কুইক লাইম। কুইক লাইম মানে CaO এর সাথে H2O রিঅ্যাকশন করে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাকড লাইম তৈরি করা হচ্ছে। হোয়াইট অ্যামফোরাস পাউডার স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটার, অ্যাকুয়াস সলিউশনটাকে বলে লাইম ওয়াটার। এটার অ্যাকুয়াস সলিউশন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বলে লাইম ওয়াটার। সাসপেনশন অফ স্ল্যাকড লাইম ইন ওয়াটার, ওয়াটারে এই কলিচুনের প্রলম্বন, সাসপেনশনটাকে বলে মিল্ক অফ লাইম, মিল্ক অফ গোলা চুন। তাহলে লাইম ওয়াটার কাকে বলবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণকে। আর সাসপেনশন অফ স্ল্যাকড লাইম ইন ওয়াটার, ওয়াটারে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাকড লাইমের সাসপেনশনটাকে বলবো মিল্ক অফ লাইম। কার্বন ডাই অক্সাইড যখন আমরা মানে তোমার লাইম ওয়াটারের মধ্যে দিয়ে পাঠাই, মিল্কি হয়ে যায় ডিউ টু দ্য ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেট। আমরা তাহলে কি বলছি না, আমরা লাইম ওয়াটার মানে চুন জল, গোলা চুন হচ্ছে মিল্ক অফ লাইম। আচ্ছা, লাইম ওয়াটার হচ্ছে চুন জল, চুন জলের মধ্যে দিয়ে যদি আমরা কার্বন ডাই অক্সাইড পাস করাই তাহলে সেটা মিল্কি হয়ে যায়। মিল্কি হয়ে যায় মানে ঘোলাটে হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বনেট ফরমেশনের জন্য। এখানে সব রিয়াকশন দিয়ে দিয়েছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যেটা বললাম কার্বন ডাই অক্সাইড যুক্ত করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, সাথে জল। এবার কার্বন ডাই অক্সাইড, এক্সেস অফ কার্বন ডাই অক্সাইড প্রেসিপিটেটেড ডিজলভ টু ফর্ম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। মিল্ক অফ লাইম রিয়াক্ট করে কার সাথে, ক্লোরিনের সাথে রিয়াক্ট করে হাইপোক্লোরাইট ফরমেশন করে। ব্লিচিং পাউডার, কনস্টিটিউয়েন্ট অফ ব্লিচিং পাউডার, ঠিক আছে, ব্লিচিং পাউডারের একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট হচ্ছে হাইপোক্লোরাইট, এটাও MCQ আসতে পারে, তাহলে এটাও মার্ক করছো। তাহলে এখান থেকে মিল্ক অফ লাইম রিয়াক্টস উইথ ক্লোরিন, মিল্ক অফ লাইম বা গোলা চুন যেটা বলছিলাম সেটা কি করে না, এদের ফর্মুলা কিন্তু সেম হচ্ছে, ক্লোরিনের সাথে রিয়াক্ট করে আমাদের দিচ্ছে কি CaOCl এর হোল 2,
মানে হচ্ছে হাইপোক্লোরাইড দিচ্ছে, যেটা হচ্ছে ব্লিচিং পাউডারের একটা কনস্টিটিউয়েন্ট, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। এটার ইউজ হচ্ছে তোমার বিল্ডিং ম্যাটেরিয়ালে ইউজ হচ্ছে, মর্টার নামক কিছু নির্মাণের ক্ষেত্রে বিল্ড করার কাজে আর কি। হোয়াইট ওয়াশ ডিউ টু ইটস ডিসইনফেক্ট্যান্ট নেচারের জন্য। বাড়ি ঘর যে হোয়াইট ওয়াশ করা হয় না, হোয়াইট ওয়াশ করে তারপর কালার, সেটা করতে কিন্তু মানে এরা যেহেতু ডিসইনফেক্ট জীবাণুনাশক, সেই কারণে বাড়িতে কিন্তু হোয়াইট ওয়াশ করে দেখবে এ করা হয়। তারপর গ্লাস মেকিং এ, ট্যানিং ইন্ডাস্ট্রিতে, বা তোমার স্কিনে ট্যান করার জন্য, ডিট্যানের জন্য ইউজ হতে পারে। প্রিপারেশন অফ ব্লিচিং পাউডার, কারণ কি না ব্লিচিং পাউডারের একটা কনস্টিটিউয়েন্ট হচ্ছে হাইপোক্লোরাইড, তাহলে হাইপোক্লোরাইড আমরা থাকলে আমরা ব্লিচিং পাউডার তৈরি করতে পারবো। মিল্ক লাইমের সাথে, তাহলে মিল্ক অফ লাইমের সাথে আমাকে ক্লোরিনের রিঅ্যাকশন ঘটাতে হবে। সুগার পিউরিফিকেশন ইউজ হচ্ছে। এবার আসছে ক্যালসিয়াম কার্বনেট, এবার আসছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে অকার্স ইন নেচার সেভারেল ফর্ম, লাইমস্টোন, চক, মার্বেল, এই সব ফর্মে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে পাওয়া যায়। এটা কিন্তু আমরা মানে কার্বন ডাই অক্সাইড পাস করব স্ল্যাকড লাইম, মানে কি স্ল্যাকড লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাই তো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পলিচুন, পলিচুনের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড পাস করে, অথবা আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম কার্বনেট যোগ করি, তাহলেও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাবো। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বন দেখো দুটো রিঅ্যাকশনই দিয়ে দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে দিয়ে বা স্ল্যাকড লাইম যেটাকে বলে, তার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড পাস করাই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট পাবো। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলেও পাবো ক্যালসিয়াম। এবার দেখো ওটা তো CO2 অতিরিক্ত পরিমাণে যদি আমি CO2 দিই, তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট পাবো। হোয়াইট ফ্লাপি পাউডার, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে দেখো মার্ক করা আছে হোয়াইট ফ্লাপি পাউডার হয়, জলে প্রায় এরা ইনসলিউবেল হয়। 1200 কেলভিন টেম্পারেচারে এদের যদি হিট করি, ডিকম্পোজ হয়ে যায়, কম্পোজ হয়ে গিয়ে ওই যে ক্যালসিয়াম অক্সাইড দেয়, ওরাচুন, কুইক লাইম দেয়, কার সাথে CO2। কার্বন ডাই অক্সাইড লিবারেট করে এরা তোমার ডাইলিউট অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, লঘু HCl বা লঘু H2SO4 হতে পারে। এটারও ইউজ কেমন, সেই বিল্ডিং মেটেরিয়াল হিসেবে কুইক লাইম প্রিপারেশন ইউজ করছি আমরা। ঠিক আছে, আচ্ছা অতটা আর দরকার নেই। ক্যালসিয়াম সালফেট, প্লাস্টার অফ প্যারিস যাকে বলছি, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট CaSO4 হাফ H2O, হাফ মলিকুল অফ H2O এখানে হাইড্রেশনে থাকে, তাহলে ক্যালসিয়াম সালফেট প্লাস্টার অফ প্যারিস। তাহলে আমরা দেখো কুইক লাইম পড়লাম, তারপরে স্ল্যাকড লাইম পড়লাম, স্ল্যাকিং লাইম পড়লাম, তাই তো, স্ল্যাকড লাইম পড়লাম, আচ্ছা প্লাস্টার অফ প্যারিস পড়লাম। আচ্ছা এটা হচ্ছে একটা ক্যালসিয়াম প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেটের একটা হেমিহাইড্রেট। হোয়েন জিপসামকে যখন আমরা 393 কেলভিন টেম্পারেচারে হিট দিচ্ছি, তখনই কিন্তু প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। ঠিক আছে, জিপসাম মানে CaSO4 2H2O, সেখান থেকেই কিন্তু আমাদের ক্যালসিয়াম সালফেট বা তোমার প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়, সেখান থেকেই। আচ্ছা এটা মার্ক করবে অবশ্যই, এটা পুরোটাই পড়বে, ঠিক আছে, এই ক্যালসিয়াম সালফেট পুরোটাই পড়ছো। এবার 393 কেলভিনের টেম্পারেচার থেকে যদি বেশি হিট দেওয়া হয়, তাহলে জিপসাম কিন্তু টোটালি নিরুদিত হয়ে যায়, অ্যানহাইড্রাস জিপসাম সম্পূর্ণ নিরুদিত হয়ে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। ঠিক আছে, no water of crystallization is left, anhydrous calcium sulfate is formed, যেটাকে বলে ডেড বার্নড প্লাস্টার, অতি দগ্ধ প্লাস্টার বলে, ডেড বার্নড প্লাস্টার বলে। ঠিক আছে, ডেড বার্নড প্লাস্টার, ভালো করে পড়বে এটা। নেক্সট হচ্ছে হ্যাঁ রিমার্কেবল প্রপার্টি অফ সেটিং উইথ ওয়াটার, এটার কিন্তু প্লাস্টার অফ প্যারিসের একটা বিশেষ ধর্ম হচ্ছে এটি যখন ওয়াটারের সংস্পর্শে আসে তখন একদম জমাট বেঁধে যায়। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট কিন্তু খুব ভালো করে পড়ছো।
অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ওয়াটার যদি মিক্স করি প্লাস্টিক মাস ফর্ম করে, হার্ড সলিড হয়ে যায় 5 to 15 মিনিটস এর মধ্যে জমাট বেঁধে যায়। তাহলে জমাট বাঁধা হচ্ছে ওয়াটারের সংস্পর্শে এটা একটা প্লাস্টিকের মতো লেই তৈরি পরিণত হয় জল যোগ করলে। তারপরে 5 থেকে 15 মিনিটস লাগবে এদের জমাট বাঁধে শক্ত কঠিন পদার্থে পরিণত হতে। এটারও সেই প্লাস্টার করার কাজে, তাহলে হ্যাঁ প্লাস্টার অফ প্যারিস কিন্তু ইউজ হচ্ছে বিল্ডিং ইন্ডাস্ট্রিতে অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস্টার করার কাজে। For immobilizing the affected part of organ where there is a bone fracture of sprain, ঠিক আছে, বোন ফ্র্যাকচারে এইসবে মুচকে গেছে কোথাও, ভাঙা হাড় জোড়া লাগাতে হবে, মচকে যাওয়া অঙ্গ এগুলো কে তোমার ঠিক রাখার জন্য, বা ডেন্টিস্ট্রি তোমার দাঁতের চিকিৎসাতে, অর্নামেন্টাল ওয়ার্ক কিছু গয়না প্রস্তুত করার কাজে, ছাঁচ তৈরি করতে ইউজ করা হয়। ঠিক আছে, এবার সিমেন্ট। সিমেন্ট কি দেখো, সিমেন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে, সিমেন্ট হচ্ছে, তাহলে এটার ইউজটা একটু ভালো করে পড়বে, ক্যালসিয়াম সালফেটটা তাহলে টোটালি পড়ছো। সিমেন্ট হচ্ছে দেখো একটা ইম্পর্টেন্ট বিল্ডিং মেটেরিয়াল, তোমরা জানো, সবাই জানো। এটা কিন্তু পোর্টল্যান্ড সিমেন্টও বলা হয়। এটা হচ্ছে তোমার তো ওই কি বলে লাইমস্টোনের মতন খানিকটা দেখতে অবিকল। ঠিক আছে, সেই কারণে পোর্টল্যান্ড সিমেন্টও বলা হয়। পোর্টল্যান্ড দ্বীপের খাতে যে প্রকৃতিজাত চুনাপাথর আছে তার মতন দেখতে, ইংল্যান্ডের পোর্টল্যান্ডে, সেই জন্য পোর্টল্যান্ড সিমেন্ট বলে। সিমেন্ট হচ্ছে ইজ আ প্রোডাক্ট অবটেইনড বাই কম্বাইনিং এ মেটেরিয়াল রিচ ইন লাইম। ঠিক আছে, আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড উইথ আদার মেটেরিয়াল সাচ অ্যাজ ক্লে হুইচ কন্টেন করে সিলিকা, SiO2 অ্যালং উইথ দ্য অক্সাইডস অফ অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। ব্যাস, এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। র মেটেরিয়াল for the manufacture of cement are limestone and clay. এটা পড়বে, এটা মার্ক করে নাও। তারপরের লাইনটাও পড়বে, হ্যাঁ সিমেন্ট ক্লিংকার, সিমেন্ট ক্লিংকারও পড়বে। বলছে ক্লে, ক্লে মানে কি মাটি, লাইম হচ্ছে চুনাপাথর, স্ট্রংলি হিটেড টুগেদার ফিউজ হয়ে যায়, রিঅ্যাক্ট করে ফর্ম করে সিমেন্ট ক্লিংকার, সিমেন্টের ছাই তৈরি করে। তারপরে এই ক্লিংকারটা আবার 2 থেকে 3% বাই ওয়েট অফ জিপসামের সাথে মিক্সড হয়ে যায়, মিশে গিয়ে সিমেন্ট তৈরি করে ফেলে। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টের একটা ডাইক্যালসিয়াম সিলিকেট Ca2SiO4, এইটা হচ্ছে একটা ইনগ্রেডিয়েন্টস। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে একটা করে রাখো, ডাইক্যালসিয়াম সিলিকেট। ডাইক্যালসিয়াম সিলিকেট ট্রাইক্যালসিয়ামে হতে পারে। ঠিক আছে, এবার সেটিং অফ সিমেন্ট, সিমেন্টের জমাট বাঁধা যখন ওয়াটারের সাথে, আমরা বলছিলাম না ওয়াটারের সাথে মিক্স হয়ে যায়, সেটিং অফ সিমেন্ট টেকস প্লেস টু গিভ এ হার্ড মাস। This is due to the hydration of the molecule of the constituent and their rearrangement. তাহলে জলের সাথে মিশলে সিমেন্ট কিন্তু জমাট বেঁধে শক্ত হয়ে যায়। সিমেন্টের উপাদান অণুগুলো জলযোজিত হয়ে হাইড্রেটেড হয়ে রিঅ্যারেঞ্জ হয় বলেই এরকমটা হয়। Purpose of adding gypsum is only to slow down the process of setting of the cement. এই মানে জিপসাম যে অ্যাড হচ্ছে এটার পারপাসটা হচ্ছে সিমেন্ট যে সেটিং হবে তার প্রসেসটাকে জাস্ট স্লো ডাউন করে দেওয়া, যাতে করে ইট গেট সাফিসিয়েন্টলি হার্ডেন, আরো যাতে দৃঢ় বা শক্ত হয়। ইউজ কনক্রিট অ্যান্ড রিইনফোর্সড কনক্রিট ইন প্লাস্টারিং, কনস্ট্রাকশন অফ ব্রিজ, ড্যাম, বিল্ডিং। তাহলে সাধারণ ঢালাই, কনক্রিট মানে সাধারণ ঢালাই, রিইনফোর্সড কনক্রিট মানে লোহার খাঁচা ঢালাইয়ের কাজে। ঠিক আছে, প্লাস্টারিং এর কাজে, তারপরে ব্রিজ কনস্ট্রাকশনে, বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আছে যেটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট অফ, আমরা যেরকম সোডিয়াম পটাশিয়ামে পড়েছিলাম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট। এখানে যেটা মেন বলার আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মধ্যে অ্যাডাল্ট বডি কন্টেন্ট করে থাকে 25 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড 1200 গ্রাম অফ ক্যালসিয়াম। ঠিক আছে, এত মানে অ্যামাউন্ট পড়ার অতটাও দরকার নেই। আচ্ছা, অল এনজাইমস দ্যাট ইউটিলাইজ এটিপি ইন ফসফেট ট্রান্সফার রিকোয়ার ম্যাগনেসিয়াম অ্যাজ দ্য কোফ্যাক্টর হিসেবে। ঠিক আছে, main pigment for the absorption of light in plant in chlorophyll which contain magnesium. ক্লোরোফিল নামক যে পিগমেন্টটা ইউজ করে আলোক শোষণ করার জন্য, প্ল্যান্ট যে পিগমেন্টটা ইউজ করে ক্লোরোফিল, সেখানেও কিন্তু ম্যাগনেসিয়াম থাকে।
আচ্ছা, about 99% of the body calcium is present in bones and teeth. তাহলে 99% of body calcium is present in bone and teeth. আমাদের দেহের 99% ক্যালসিয়াম কিন্তু ওই বনসে আর টিথেই আছে। বলে না সেই আফটার 30 ওমেনদের তোমার ক্যালসিয়াম একটু কমে যেতে থাকে, তাই জন্য ক্যালসিয়াম জাতীয় ফ্রুট খাওয়া উচিত বা ফুডস খাওয়া উচিত। Also plays important role in neuromuscular function, transneural transmission, cell membrane integrity তে blood coagulation, সেল মেমব্রেন ইন্টিগ্রিটি মানে কোষ প্রাচীরের অখণ্ডতা রক্ষার কাজে, নার্ভ থেকে পেশিতে বার্তা প্রেরণের কাজে, নার্ভ তন্ত্রের মধ্যে দিয়ে উত্তেজনা সঞ্চালনের কাজে, তাই তো ব্লাড কোয়াগুলেশন রক্ত জমাট বাঁধার কাজে ক্যালসিয়ামের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। আচ্ছা, আর এখানে রক্তরসে ক্যালসিয়াম আয়নের গাঢ়ত্ব হয় 100 মিলিগ্রাম পার লিটার। দুটো হরমোনকে মেনটেন করে, ক্যালসিটোনিন অ্যান্ড প্যারাথাইরয়েড হরমোন। ক্যালসিয়াম কিন্তু দুটো হরমোন দ্বারা তোমার রক্তরসে কি করে ক্যালসিয়াম আয়নের গাঢ়ত্ব নিয়ন্ত্রিত হয় দুটো হরমোন দ্বারা, সেটা হচ্ছে ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড। ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড এটাও মার্ক করবে। আর হচ্ছে ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের গ্রুপ 2 এলিমেন্ট মানে অ্যালকালাইন আর্থ মেটাল কমপ্লিট আজকে, তার মানে এস ব্লক এলিমেন্টের টোটাল চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। তাহলে নেক্সট উইক শুধু যে গ্রুপ 2 এলিমেন্টসটা, শুধু যে গ্রুপ 2 এলিমেন্টস আমি বলছি আজকে তোমাদের গ্রুপ 1 এলিমেন্টটা এক্সাম হয়ে গেল, তাই তো গ্রুপ 1 এলিমেন্টটা পুরোটা এক্সাম হয়ে গেল। নেক্সট উইক তাহলে গ্রুপ 2 এলিমেন্টটাই ফুল টেস্ট থাকবে, ঠিক আছে? সরি, গ্রুপ 2 না, মানে এস ব্লক এলিমেন্টটা পুরোটা, এস ব্লক এলিমেন্ট কিন্তু ফুল টেস্ট থাকবে। এইভাবে দেখো তোমাদের এমনি ক্লাস 12 and রিপিটার্স এর জন্য তো অলরেডি সানডে করে ফুল টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে 11 একটা করে 12 এর ফুল টেস্ট হচ্ছে। ক্লাস 11 এও যারা আছো তাদেরও ফুল টেস্ট কিন্তু এইভাবে আমি নিয়ে নিতে চেষ্টা করছি, ঠিক আছে? এস ব্লক যেমন কেমিক্যাল বন্ডিংটা তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, তাহলে এস ব্লক কিন্তু তোমাদের নেক্সট উইকে ফুল টেস্ট থাকছে, ঠিক আছে? ফুল চ্যাপ্টারটা টেস্ট থাকছে, শুধু গ্রুপ 2 এলিমেন্ট নয়, গ্রুপ 1 গ্রুপ 2 ফুল টেস্ট থাকছে। তার মধ্যে কিন্তু এই 1 উইকের মধ্যে পারলে সানডের মধ্যে আমাকে কিন্তু সানডে আর মন্ডের মধ্যে নোটস বানাও, তাহলে সাথে সাথে তোমাদের পড়াটাও হয়ে যাবে। নোটস বানাও, তাহলেই কিন্তু এমসিকিউ এর জন্য হেল্পফুল হবে, সবকিছুর জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে? এটা কিন্তু তাহলে খুব ভালো করে পড়ে নাও। ওকে, তাহলে এই পর্যন্ত। আর কারোর কোনো ডাউটস থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ তো অলওয়েজ ওপেন আছে তোমাদের জন্য, জিজ্ঞেস করে নিও সেখানে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে। নেক্সট উইক তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।